ফ্রেজাল ভার্বের সাথে টেন্স অনুযায়ী বা প্রয়োজন অনুসারে চেঞ্জ আসে। যেমন কাম আউট, তো ফ্রেজাল ভার্বের সাথে টেন্স অনুযায়ী বা প্রয়োজন অনুসারে যে চেঞ্জটা আসে সেটা হচ্ছে কখনো কাম আউট হয়, কখনো কেম আউট হয়, বা কামিং আউট হয়ে থাকে, বা কামস আউট হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে কিন্তু আমাদের কনফিউশন। অনেকে হয়তো ভাবতে পারে যে কাম আউট যেহেতু ফ্রেজাল ভার্ব, সো এটা আর চেঞ্জ হবে না, এটা অলওয়েজ হচ্ছে কাম আউটই হবে। তো এমন না, এটা হচ্ছে টেন্স অনুসারে কখনো হচ্ছে কামস আউট, অথবা কামিং আউট, অথবা কাম আউট বা কেম আউট, সবই হতে পারে। বি আর বিকামের মধ্যে একটা বেসিক আছে, পার্থক্য আছে। একটা হচ্ছে বি আর একটা হচ্ছে বিকাম। তো বি আর বিকামের মধ্যে পার্থক্য আছে। তো এইখানে বি বলতে বোঝানো হচ্ছে যে বি ভার্ব, আর একটা হচ্ছে যে বিকাম যে ভার্বটা আছে। তো বি ভার্ব শুধু কিন্তু বি না, এটা হচ্ছে বোঝানো হচ্ছে বি ভার্ব। আর বি ভার্ব আর বিকাম ভার্বের মধ্যে যে পার্থক্যটা, তো শি ইজ ম্যাড, দ্য লিফ ইজ গ্রিন। সো এইটার অর্থ কেমন দাঁড়াচ্ছে? সে পাগল, পাতাটা সবুজ। তো এইখানে দেখেন এই ভার্বের কিন্তু আলাদা কোনো কাজ নাই। জাস্ট এটা কি, এটার সাথে এটার, জাস্ট এই দুইটার ভিতরে একটা লিঙ্কার হিসাবে কাজ করতেছে। আর আমি যদি বলি বিকামের কথা, তাহলে বিকাম বেশ ইম্পর্টেন্ট আছে। কোনো কিছু হয়ে ওঠার বা পরিবর্তনের প্রক্রিয়াকে বোঝানো হয় বিকাম। তো কোনো কিছু হয়ে ওঠার বা পরিবর্তনের প্রক্রিয়া বলতে বোঝানো হয় বিকাম দিয়ে। সো দেস কিটেন্স আর গ্রোয়িং বিগার ডেইলি, দে আর বিকামিং ক্যাটস। তো যে বিড়ালের ছানাগুলো, ওইগুলা ক্যাটে কনভার্ট হচ্ছে, মানে দিন দিন বড় হয়ে যাচ্ছে, ফলে সেগুলা বিড়ালে পরিণত হচ্ছে। আর দ্য সিড ইজ চেঞ্জিং, ওই যে বীজটা, বীজটা কিসে, গাছে পরিণত হচ্ছে, তাহলে দ্য ইট ইজ বিকামিং এ ট্রি। সো এই যে এখানে পরিবর্তন হওয়াকে বোঝানো হচ্ছে বিকাম দ্বারা। আর আওয়ার ওয়ার্ল্ড ইজ পলিউশেড, আওয়ার ওয়ার্ল্ড কি, পলিউশেড। তো জাস্ট এখানে ইস্টার কিন্তু কোনো দরকারই নেই, জাস্ট প্রতিটা সেন্টেন্স হইতে গেলে একটা ভার্ব আবশ্যক লাগে। আর এখানে জাস্ট কানেক্টর হিসাবে কাজ করতেছে, এটা সংযোজক হিসাবে জাস্ট কাজ করতেছে। তো এখন দ্য এয়ার, ল্যান্ড অ্যান্ড ওশেন্স আর কন্টামিনেটেড। দেখেন, দ্য এয়ার, ল্যান্ড অ্যান্ড ওশেন্স আর কন্টামিনেটেড, তো এগুলা কি দূষিত। সো এখানে কি আরটার কোনো আলাদা কোনো দরকার নাই, জাস্ট একটা লিঙ্কার হিসাবে এখানে আরটা কাজ করেছে। হ্যাঁ, এখন আসি, আনফর্চুনেটলি ইট ইজ বিকামিং ইভেন মোর পলিউশেড। সো বিকামিং ক্ষেত্রে একটা পার্থক্য হচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে, দুর্ভাগ্যবশত এটা বিকামিং মানে কি, এটা হয়ে যাচ্ছে মোর পলিউশেড। এখন দেখবো আমরা সাবজেক্ট কি। তো সাবজেক্ট হচ্ছে কে বা হু দ্বারা প্রশ্ন করা হয়, যে উত্তর পাওয়া যাবে, সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন আসি, সাবজেক্টের পজিশন ম্যাক্সিমাম টাইম বাক্যের শুরুতে হয়ে থাকে। তো সাবজেক্ট বেশিরভাগ সময় বাক্যের শুরুতে থাকে। কর্তৃপদ যেটা আছে, বাংলায় যারে বলি আমরা কর্তৃপদ, কে বা কারা, কারা দ্বারা কোশ্চেন করলে যেটা পাওয়া যায়, তো সেটাই সাবজেক্ট, আর বাংলায় সেটাই কর্তৃপদ। তো এটা হচ্ছে নাবিল গোস টু স্কুল, যদি বলা হয় যে নাবিল গোস টু স্কুল, নাবিল স্কুলে যায়, তো এখানে নাবিলটাকে সাবজেক্ট। হি ইটস রাইস, সে ভাত খায়, অর্থাৎ কে বা কারা। সো কারা তো হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, আর কে হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে। সো হি ইটস রাইটস, তো এখানে হচ্ছে হি সাবজেক্ট। তাহলে ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে এখানে একটু ফল্ট আছে, কে আর কারা দ্বারা কোশ্চেন করলে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে সাবজেক্ট আমাদের। তো এখন সাবজেক্ট কি সবসময় বাক্যের শুরুতে থাকবে? না, অনেক সময় ভার্বের পরেও থাকতে পারে। যেমন আমরা কিছু কিছু এক্সাম্পল তো, মানে সব থেকে একটা কমন আর সুন্দর একটা এক্সাম্পল যদি আনি, নমুনা, সো হবে কি, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার লোকালিটি, ইন আওয়ার লোকালিটি, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার লোকালিটি। সো দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার আওয়ার লোকালিটি। সো এইটা কেন এখানে ইজ হলো,
এখানে কি দেয়ারটা সাবজেক্ট ছিল? না, এখানে দেয়ারটা ছিল ইন্ট্রোডাক্টরি। সো জাস্ট কি ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে এই দেয়ারটা ব্যবহার হয়। তো ইজ এ স্কুল, সো এইখানে এ স্কুল এইটাই ছিল সাবজেক্ট। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার লোকালিটি। সো এখানে স্কুলটা যেহেতু সিঙ্গুলার, সো এখানে ভার্বটা ইজ আসছে, ওইটা সিঙ্গুলার। তো এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল। সো এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এ বুকের জন্য ইজ আনা হয়েছে, আর মেনি বুকস এর জন্য আর আনা হয়েছে এখানে। তো এখন যেটা বললাম ওইটার কথাই বারে বার বলা হয়েছে, একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট প্লেন রিডিং করে দেখতে পারেন। এখানে আমি যে কথাটা বললাম ইন্ট্রোডাক্টরি, সো ইন্ট্রোডাক্টরি দেয়ার বা সাবজেক্ট না, এটা কি, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, মানে সম্বন্ধ সূচক, মানে শুরু করা হয় আর কি, ইন্ট্রোডাকশন পার্টে যে দেয়ারটা থাকে তাই। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কি অবজেক্ট। এই অবজেক্ট অনেকেই হচ্ছে কি ঠিকভাবে বোঝে না। সো অবজেক্টের বাংলা প্রথমে যে কোনো বাংলা ব্যাকরণ আর ইংরেজি গ্রামার দুইটা মোটামুটি একসাথে মিক্সিং করে পড়া উচিত। সো ওইখানে তো সাবজেক্ট পাওয়া যায় কি দিয়ে, সাবজেক্ট পাওয়া যায় কে বা কারা দ্বারা কোশ্চেন করলে, সাবজেক্ট পাওয়া যায় কে বা কারা দ্বারা কোশ্চেন করলে, অর্থাৎ কর্তৃপদ পাওয়া যায়, কর্তৃপদ বা কর্তা পাওয়া যায়। আর অবজেক্ট বা কর্মপদ পাওয়া যায় কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে, কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট বা কর্মপদ পাওয়া যায়। আর এই অবজেক্ট হিসাবে কিন্তু মোটামুটি আমাদের কারা আসে, নাউন বা পুরো নাউনই আসে। ঠিক আছে, নাউন বা পুরো নাউনই আসে অবজেক্ট হিসাবে। তো কিভাবে আসে, আগে এক্সাম্পল, যে কোনো রুল পড়ার আগে নিয়ম আছে এক্সাম্পল ঠিকভাবে দেখা। যেমন আমি যদি বলি আই লাইক ইট বা আই লাইক ম্যাঙ্গো, সো এইখানে আমি কি পছন্দ করি, এই যে ভার্ব বা কর্মপদকে কি দ্বারা কোশ্চেন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। আবার আমি যদি বলি আই লাইক হার, সো আমি কাকে পছন্দ করি, তাকে। সো এখানে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট বা কর্মপদ, অর্থাৎ কাকে কোশ্চেন করতে হবে, ভার্বকে। এখন আমরা দেখে নেব, সাবজেক্টকে বলা হয় কর্তা, আর বাংলায় হচ্ছে অবজেক্ট অর্থ কর্ম, কর্মপদ, কর্ম না, কর্মপদ। তো অবজেক্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো এইটা মনে রাখার হচ্ছে সব থেকে একটা বেসিক আর সহজ রুল হচ্ছে যে একটা সেন্টেন্সে যখন একটা অবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে, সে ব্যক্তি বা প্রাণী, ব্যক্তি বা প্রাণী যাই হোক না কেন, সে হবে ডাইরেক্ট অবজেক্ট বা প্রত্যক্ষ কর্মপদ। আর যদি দেখি যে দুইটা অবজেক্ট আছে, দুইটা অবজেক্ট আছে, তো সেক্ষেত্রে হবে ব্যক্তিবাচকটা সেক্ষেত্রে ব্যক্তিবাচক, অর্থাৎ যারা মানুষ, তো মানুষ কিভাবে অবজেক্ট হয়, দুইটা অবজেক্ট থাকলে ব্যক্তিবাচকটা হবে ইনডাইরেক্ট, আর যেটা বস্তুবাচক হবে সেটা হবে ডাইরেক্ট। সো এখানে হচ্ছে রুল ফর্মুলা, ডাইরেক্ট অবজেক্ট চেনার উপায় বস্তুবাচক ব্যক্তি বা প্রাণী, এইগুলাই কি বস্তুবাচক, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, তাহলে আবার বস্তুবাচক কিভাবে হয়, তাই না? তো মেইনলি চেনার উপায় যে দুইটা রুল বললাম, যে একটা থাকলে সেটা ডাইরেক্ট অবজেক্ট বলবো, আর যদি দুইটা থাকে সেই ক্ষেত্রে ব্যক্তিবাচকটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট, দুইটা যখন থাকবে। সো দুইটা কখন থাকে আর একটা কখন থাকে দেখবো, একটা এক্সাম্পল দেখি তাইলে। তো হি লাইকস মি, সে কাকে পছন্দ করে, আমাকে। সো আমরা তো জানি যে, মানে আমরা মোটামুটি বইয়ে কি পড়ে আসি যে ব্যক্তিবাচকটা হয়ে থাকে ইনডাইরেক্ট অবজেক্ট, কিন্তু হি লাইকস মি, এইখানে মি তো ব্যক্তিবাচকই, সো এই মি কেন ডাইরেক্ট অবজেক্ট হলো, কারণ একটা মাত্র অবজেক্ট আছে। তো হি ওয়াজ রিডিং এ বুক, সো এখানে এ বুকটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট।
এই যে বুকটা আছে সেটা ডাইরেক্ট অবজেক্ট। তো জিম ইন্ট্রোডিউস মি টু হার প্যারেন্টস, তো এখানে মি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবং হার প্যারেন্টস হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো এই এক্সাম্পলটা কিন্তু অসাধারণ একটা এক্সাম্পল ছিল, কারণ আমরা যে এক্সাম্পলগুলো নর্মালি দেখে থাকি সেগুলাই কি থাকে, যে একটা থাকে ব্যক্তিবাচক আর একটা থাকে হয়তো লেটার বা কোনো খাতা কলমের কথা বলা হয়ে থাকে, যে পেনটা দিছে সে আমাকে, সে এই ধরনের থাকে। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল কি দুইটাই ব্যক্তিবাচক, যে জিম ইন্ট্রোডিউস মি টু হার প্যারেন্টস। সো এখন দেখি ইনডাইরেক্ট অবজেক্ট মোস্ট অফ দি টাইম ব্যক্তিবাচক, আর ইনডাইরেক্ট অবজেক্ট শুধু ব্যক্তি হয়ে থাকে। আমরা এভাবে মুখস্থ করি বস্তু হলো ডাইরেক্ট অবজেক্ট। তবে এখানে আসলে একটি বাক্যে, তবে আমাদের মনে রাখতে হবে কি তাইলে, মানে আমরা পড়ি এইভাবে যে ভুলটা করে থাকি আর কি। তো আমাদের পড়তে হবে কিভাবে তাইলে, পড়তে হবে এইভাবে যে একটি বাক্যে দুইটা অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টকে বলা হবে ইনডাইরেক্ট আর বস্তুবাচক অবজেক্টকে বলা হবে ডাইরেক্ট অবজেক্ট। আর এইখানে ছিল কি, অর্থাৎ প্রথমটাকে আমরা বলবো কি ব্যক্তিবাচক আর বস্তুবাচক, এইভাবে মনে রাখলেও কিন্তু সবসময় হবে না। অর্থাৎ প্রথমটা, দুইটা অবজেক্ট থাকলে প্রথমটা হবে ডাইরেক্ট আর পরেরটা হবে ইনডাইরেক্ট, যদি একই প্রাণীবাচক হয়ে থাকে। তো এখন দেখি উই ডোন্ট ও এনিথিং টু দিস কোম্পানি। এইখানে এনিথিং হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর দিস কোম্পানি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো কোম্পানিও কিন্তু একটা পার্সন, যারা আমরা লয়ের স্টুডেন্ট আছি তারা কিন্তু জানি যে পার্সন দুই ধরনের হয়ে থাকে, একটা ন্যাচারাল পার্সন আর একটা হচ্ছে লিগাল বা জুডিস্টিক পার্সন, অর্থাৎ আইনের ভাষায় যাদেরকে পার্সন বলা হয়ে থাকে, যেমন মসজিদ, মন্দির বা উপাসনালয়। আর তার সাথে হয়ে থাকে কি কোম্পানি, কোম্পানি কিন্তু একটা পার্সন হিসাবেই কাজ করে। সো ইনডাইরেক্ট অবজেক্টস আর ইউজুয়ালি পিপল, অর্থাৎ মোস্ট অফ দ্য কেসে ইনডাইরেক্ট যে অবজেক্ট গুলা বা পরোক্ষ যে কর্মপদ গুলা আছে সেগুলা কি হয়ে থাকে, ইউজুয়ালি পিপল হয়ে থাকে। বাট সবসময় যে পিপলই হবে এমন কথা নাই। যেমন এখানে দেখেন বোল্ড করা যে লেখাগুলো আছে, এখানে বোল্ড করা যে লেখাগুলা কারা সেই বোল্ড করা, যে এ কুইক ইন্সপেকশন, সাম স্পাইস, তো এইগুলা আর সাম ভিক্টোরি, তো এইগুলা কি এখানে ইনডাইরেক্ট অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। আর যদি বলি এইগুলার কথা, যে দ্য রুম, ইউর রাইটিং অ্যান্ড এখানে আছে কি হিউম্যানিটি, এইগুলা কি ডাইরেক্ট অবজেক্ট হিসাবে এখানে ইউজ হয়েছে। তো প্রত্যক্ষ এবং পরোক্ষ বস্তু এখানে বোঝার আছে, সেটা হচ্ছে একটি প্রত্যক্ষ বস্তু হলো সেই ব্যক্তি বা জিনিস যা সরাসরি ক্রিয়া বা প্রভাব গ্রহণ করে থাকে। অর্থাৎ আচ্ছা সাবজেক্ট তো কাজটা করে, দেখেন সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এরকম একটা স্ট্রাকচার থাকে না সবকিছুতে। সো এখানে দেখেন মাঝে আছে ভার্ব, অর্থাৎ কাজটা করে সাবজেক্ট, আর গ্রহণ বা রিসিভের কাজটা করে থাকে কি অবজেক্ট বা কর্মপদ। সো একটা প্রত্যক্ষ বস্তু হলো সেই ব্যক্তি বা জিনিস যারা সরাসরি ক্রিয়া বা প্রভাব গ্রহণ করে থাকে সরাসরি, অর্থাৎ অন্যজনের থ্রুতে না। সো সেইটা হবে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তর দেয়। একটি পরোক্ষ বস্তু কিসের জন্য, কিসের জন্য, কার জন্য, কাদের জন্য, কার কাছে, এইসব প্রশ্নের উত্তর দিয়ে থাকে। আর যদি বলি ডাইরেক্ট অবজেক্ট, সে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলেই তাকে আমরা পেয়ে যাব। সো এইটা ছিল আমার বেসিক বোঝার ব্যাপার, এইটা ভোলা যাবে না, এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন। সো আমরা এখানে কয়টা এক্সাম্পল দেখবো। বল ছুড়ে দেন শ্যামের দিকে, তো কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে কি পাবো, ডাইরেক্ট অবজেক্ট প্রত্যক্ষ, কি ছুড়ে দেন। আর কাকে ছুড়ে দেন বললে পাবো ইনডাইরেক্ট অবজেক্ট। তো কাকে, সেই যে কাকে ছুড়ে দেন সামনের দিকে, সো এইটা হচ্ছে অবজেক্ট, মানে ইনডাইরেক্ট অবজেক্ট এটা। আর কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে, ফোনটা মায়ের হাতে দিল, সো কি ফোনটি, সো এইটা কি এখানে হবে ফোনটি। এটা কি দ্বারা কোশ্চেন করলে কিন্তু ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যাবে, আর কাকে দ্বারা কোশ্চেন করলে ইনডাইরেক্ট অবজেক্ট পাওয়া যাবে। তো আজকে যে টপিকগুলো আমি এখানে পড়াইলাম, মানে ম্যাক্সিমাম হয়তো আপনারা জানতেন কিন্তু এত সূক্ষ্মভাবে হয়তো এগুলার ব্যবহার জানতেন না। তো এখানে
দেখবো আমরা একটা গ্রাফের সাহায্যে দেখবো। মনে হইতে পারে যে এইটা আমি বারে বার কেন দেখাচ্ছি, কারণ কি এইগুলা খুব যদি আমরা ক্লিয়ার না হই, তাহলে আমাদের যদি বেসিকই না থাকে, তাহলে গ্রামারের হাজার রুল পড়েও কোনো লাভ হবে না যদি এই বেসিক আইটেমগুলো আমরা ঠিকভাবে না জানি। এখন দেখি ডাইরেক্ট অবজেক্টটা আরেকবার দেখবো। সেটা হচ্ছে রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব, যেটা ডাইরেক্টলি অ্যাকশন করে, অ্যাকশন অফ দ্য। আর ইনডাইরেক্টের কাজ কি? ইনডাইরেক্ট যেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট রিসিভ করছে সেইটাই দ্বিতীয়বার রিসিভ করে, ঠিক আছে, তার একটা প্রভাব পড়ে। সো এটার কোশ্চেন করতে হবে কি হু বা হোয়াট দিয়ে। আর এটার ক্ষেত্রে টু হুম, ফর হুম, এটা হচ্ছে কি বা কাকে। নর্মালি কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে এটা মনে রাখলেই হবে। আর বাদ বাকি কিসের জন্য, কার জন্য, এই ধরনের হবে কি, যেমন দ্য ডগ এট মাই পিজা, ডগ এট হোয়াট, পিজা। তো কি খেয়েছে? পিজা খেয়েছে। সো এইটাই হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। আসলে দ্য টিচার গেভ মি, কি বা কাকে, কাকে আমাকে দিয়েছে, অ্যান এসে অন এ প্লাস অন মাই এসে। সো এইটা কি, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এখন দেখবো অবজেক্টের প্রকারভেদ দেখার আছে। সো অবজেক্ট হচ্ছে মোট 3 প্রকার: ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, অবজেক্ট অফ এ প্রিপোজিশন। সো কোন ট্রানজিটিভ ভার্ব মানে কি? ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, ঠিক আছে, মানে যার কর্মপদ আছে, মানে কি অবজেক্ট আছে, যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সো অবজেক্ট থাকলে তাকে ডাইরেক্ট অবজেক্ট হয়। ট্রানজিটিভ ভার্বের একটা মাত্র যদি অবজেক্ট থাকে তাহলে সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট, যেটা আমি আগেও বলে আসছি। তো ভার্বকে ওয়ার্ড কি বা কাকে দ্বারা, ওয়ার্ড বা হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, সো সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো রফিক রোট এ লেটার, হোয়াট এ লেটার, হিম অর্থাৎ হুম কাকে। সো কোন ট্রানজিটিভ ভার্বের দুইটা অবজেক্ট থাকলে তাদের মধ্যে যেটা বস্তু, কোন ট্রানজিটিভ ভার্বের দুইটা অবজেক্ট থাকলে তাদের মধ্যে যেটা ব্যক্তিবাচক সেটি হয় ইনডাইরেক্ট, আর যেটা বস্তুবাচক সেটা হয় ডাইরেক্ট। এটা তো পড়ছি আমরা। সাধারণ ট্রানজিটিভ ভার্বের পরে ইনডাইরেক্ট অবজেক্ট বসে। এখন দেখবো আমরা মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক, মানে এটা 5 স্টার দেওয়া যায়, 3 স্টারও না। সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো এই কমপ্লিমেন্ট মানে কিন্তু প্রশংসা না, ঠিক আছে, এই কমপ্লিমেন্ট মানে কিন্তু পরিপূরক যেটা আর কি। তো কমপ্লিমেন্টটা আসলে কি? দেখেন, যদি সাবজেক্ট আর অবজেক্ট, তাইলে আমরা তো জানি ভিতরে থাকে ভার্ব আর দুই সাইডে থাকে সাবজেক্ট আর অবজেক্ট। তো এই সাবজেক্ট আর অবজেক্ট যদি সেম হয়, এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় মনে রাখার। সাবজেক্ট আর অবজেক্ট যদি সেম থিং হয় বা বস্তু বা বিষয় হয়ে থাকে, তো সেক্ষেত্রে এদের আমরা বলবো কমপ্লিমেন্ট। এখন সাবজেক্ট আর অবজেক্ট যদি সেম হয়ে থাকে তাহলে সেটা হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অবজেক্টের সাথে যদি সেম হয়ে থাকে তাহলে সেটা হবে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সো এখন আমরা একটু বিস্তারিত দেখব। দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সো হি ইজ রহিম, তো এইখানে দেখেন হি ইজ রহিম, এখানে বলা হচ্ছে হি ইজ রহিম। তো হি আর রহিম সেম পারসন। তো এই যে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে কি এটার উত্তর পাওয়া যায়? না, যায় না। সে হয় কি, সে হয় রহিম, এটা কি হয়? এটা পসিবল না, যদিও হয় কিন্তু এটা ঠিক না। সো হি ইজ রহিম, এই হয় তো ইংরেজিতে উচ্চারণ হয় না, সে রহিম। অর্থাৎ কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে এই উত্তর আপনি পাবেন না যে রহিম। সো এইটা কিন্তু কমপ্লিমেন্ট। তো হি সাবজেক্ট আর কমপ্লিমেন্ট সেম, সো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এটা। সো সেম হইলে সেটা কমপ্লিমেন্ট, আর সাবজেক্ট যদি নির্দেশ করে, দেখেন দুইটা জিনিস সেম হইলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর সেইটাই যদি সাবজেক্টে নির্দেশ করে দেন সেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন আমি যদি বলি উই ইলেক্টেড রহিম ক্যাপ্টেন, উই ইলেক্টেড রহিম ক্যাপ্টেন, সো এখানে ইলেক্টেড রহিম কি বা কাকে। সো এইখানে যেটা হচ্ছে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে পাওয়া যাচ্ছে কাকে, রহিমকে। সো এটা কিন্তু অবজেক্ট, এটা কিন্তু কমপ্লিমেন্ট না। উই আর রহিম কি সেম থিং? জাস্ট একটু কমন সেন্সতে দেখেন যে এইখানে যে উই আর রহিম কি সেম? না, সেম না। সো এরা কিন্তু কমপ্লিমেন্ট না, এটা অবজেক্ট। উই ইলেক্টেড ভার্বে প্রশ্ন করলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে রহিমকে। সো এটা হচ্ছে উই ইলেক্টেড রহিম ক্যাপ্টেন। তাহলে রহিম আর ক্যাপ্টেন এই দুইটা সেম না? এখন বুঝতে হবে রহিম আর ক্যাপ্টেন কিন্তু সেম। সো
রহিম যেহেতু অবজেক্টিভ, আর যেহেতু এই কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্টিভকে নির্দেশ করতেছে, সো এটা হবে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সো আমরা একটু জাস্ট একটু প্লেইন রিড করবো এবার। তাহলে প্রশ্ন করেন, আমরা দুইজনকেই একই জিনিস বুঝাচ্ছে, দুইটাই একই ব্যক্তিকে নির্দেশ করতেছে, তাইলে এটা কিন্তু কমপ্লিমেন্ট। কিন্তু এখানে উই ইলেক্টেড রহিম ক্যাপ্টেন, তাহলে এখানে কিন্তু উই কে নির্দেশ করছে না, এখানে ক্যাপ্টেনটাকে নির্দেশ করছে রহিমকে। তাহলে উই ইলেক্টেড রহিম, আমরা কাকে নির্বাচিত করলাম? রহিমকে। তাহলে রহিম একটা অবজেক্ট। এখন এই ক্যাপ্টেন শব্দটা অবজেক্টকে নির্দেশ করেছে, এজন্য এটা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্যাপ্টেন শব্দটা কাকে নির্দেশ করেছে? ক্যাপ্টেন শব্দটা অবজেক্টকে নির্দেশ করেছে। তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। লাস্টে আমরা দেখবো হচ্ছে লিঙ্কিং ভার্ব কি। সো যেসব ভার্ব বাক্যের সাবজেক্ট এবং অন্য অংশকে সাবজেক্ট কমপ্লিমেন্ট একত্রিত করে তাদেরকে বলা হয় লিঙ্কিং ভার্ব, অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্টের মাঝে এরা থেকে থাকে লিঙ্কিং ভার্বগুলো। তো হি ইজ এ ডক্টর, দেখেন এই লিঙ্কিং ভার্বের কিন্তু আলাদা কোনো অর্থ হয় না। যদি আমরা প্লেইন বাংলা করি আক্ষরিক, তাহলে হবে সে হয় ডক্টর। কিন্তু আমরা যদি ইংরেজির অর্থ বুঝে থাকি, আমরা কি বাংলায় বলি সে হয় ডক্টর, চিকিৎসক এমন বলি না, আমরা বলি সে চিকিৎসক। সো হি ইজ ডক্টর। তো এই লিঙ্কিং ভার্বের কিন্তু আলাদা কোনো অর্থ নাই, এটা জাস্ট লিঙ্ক বা সংযোগ স্থাপনের কাজ করে থাকে, কোনো কাজকে নির্দেশ করে না। ঠিক আছে, তো সব থেকে অর্থ হয় এটাও ধরে নিতে পারি আমরা, বাট কোনো কাজকে নির্দেশ করবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আরো এখন আমরা কিছু দেখবো আরো। হি ইজ এ ডক্টর, তো এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, জাস্ট ডক্টর আর হি এর মধ্যে একটা লিঙ্ক করেছে। আর কেন এরা ডক্টর আর হি কেন কমপ্লিমেন্ট? কারণ এরা সেম। আর ইজ কেন লিঙ্কিং? কারণ ইজ কোনো ভার্বের কাজ করে নাই। তো করিম ওয়াজ থার্স্টি, সো এটা করিমের একটা অবস্থা মেনশন করতেছে যে করিম ওয়াজ থার্স্টি। সো এখানে দেখা যাচ্ছে করিম ওয়াজ থার্স্টি, তো কালাম ওয়াজ থার্স্টি। তো এখানে থার্স্টি আর কালাম এই দুইটার মধ্যে সংযোগ স্থাপনের কাজ করেছে ওয়াজ। তো এখন আমরা আরো কিছু জিনিস দেখতে পারি, যে এখানে বলা আছে কালাম ওয়াজ থার্স্টি। সো এই যে ওয়াজটা কি, একটা বি ভার্ব না? তো বি ভার্বের পর একটা, মোস্ট অফ দি টাইম বি ভার্বের পর যদি একটা পার্টস অফ স্পিচ থাকে, তাহলে সেটা কি হয়? দুইটা থাকলে প্রথমটা হয় অ্যাডভার্ব আর দ্বিতীয়টা হয় অ্যাডজেক্টিভ। আর এখানে একটা আছে, তাহলে থার্স্টিটা কি অ্যাডজেক্টিভ হবে। আর এইখানে ওয়াজটা লিঙ্কিং ভার্ব। আবার তো এই যে লিঙ্কিং ভার্বের কাজটা কি? রি আইডেন্টিফাই করা, পুনরায় আইডেন্টিফাই করা। ঠিক আছে, যে থার্স্টিটাকে কালাম, তো এটা হচ্ছে কি পুনরায় রি আইডেন্টিফাই করা। তো এটাও কিন্তু এখানে কমপ্লিমেন্ট হিসাবে বসেছিল। কিছু লিঙ্কিং ভার্বের এখানে তালিকা দেওয়া হলো। তো সেই লিঙ্কিং ভার্ব গুলা কি? বি ভার্ব হিসাবে আসে সেন্স বুঝাইতে, টু লুক, টু ফিল, টু স্মেল, টু সাউন্ড, টু টেস্ট। তো এইগুলা সেন্স বুঝাইতে। আর টু বিকাম বুঝাইতে, আর টু সিম বা টু অ্যাপিয়ার। তো শি সিমস এগুলোর এক্সাম্পল কি? শি সিমস লাইক এ পারসন, দ্য ফুড টেস্টেস ডিলিশিয়াস, দ্য আইডিয়া ইজ ম্যাডনেস, দ্য নিউ বুকস স্মেলস গ্রেট, দ্য মেলোডি সাউন্ডস সুদিং, দ্য ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইটস ডান। তো লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্বের মধ্যে মূল পার্থক্যটা কি? লিঙ্কিং ভার্ব কি জাস্ট সংযোগ স্থাপনের কাজ করে, কোনো কাজ কিন্তু করে না নিজে, জাস্ট একটা সিচুয়েশন বা কন্ডিশন বোঝায়। বাট যদি আমরা অ্যাকশন ভার্বের কথা বলি, মানে কি অ্যাকশন মানে কি কাজ, অর্থাৎ কাজ করে থাকে। এটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্বের মধ্যে পার্থক্য। এখন দেখবো দ্য বেবি স্মেলস লাইক চকোলেট। তো এখানে দ্য বেবি হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্টকে বর্ণনা করেছে কাকে? এই চকোলেটকে। আর এইটা বর্ণনার কাজটা করেছে কি? স্মেলস, যে ভার্বটা। সো এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করেছে এখানে। কিছু লিঙ্কিং ভার্ব অ্যাকশন ভার্ব হিসাবে মাঝে মধ্যে কাজ করে থাকে, যেমন লুক, স্মেল, অ্যাপিয়ার, ফিল, সাউন্ড, টেস্ট। তো আমরা তো জানি কিছু স্ট্যাটিভ ভার্ব আছে, তো এইগুলো কিন্তু স্ট্যাটিভ ভার্বের মধ্যে আসে। তো এত বিস্তারিত বোঝার দরকার নেই, জাস্ট বুঝতে হবে যে লিঙ্কিং ভার্ব কখনো কখনো অ্যাকশন ভার্ব হিসাবেও বসে।
তখন এরা অ্যাকশন ভার্বই বলতে হবে তখন এদের। তো এটা বাক্যের ব্যবহার অনুযায়ী, ঠিক আছে? পজিশন ভেদে যেমন হয় না, যেমন পজিশন আর প্লেস ভেদে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো হি সিম সো হ্যাপি দ্যাট ডে, দ্য ওশান লুকড পিসফুল দ্যাট ফ্রাইডে, দ্য কারি টেস্টেস মিল্ডার, দ্য শি ফেল্ড অন দ্য ফ্লোর ফর দ্য লস্ট রিং, উড ইউ টেস্ট দ্য ফ্রুট সালাদ ফর মি। এইখানে যে বিষয়গুলো আছে আর কি, সেগুলো এরা কি অ্যাকশন হিসাবে এখানে কাজ করেছে।